গল্পে আজকের নতুন গল্প প্রেমেন্দ্র মিত্রের লেখা জঙ্গলবাড়ির বউরানী। প্রেমেন্দ্র মিত্র 1904 সালের 4 সেপ্টেম্বর ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বারাণসীতে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ছিল বর্তমান পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার রাজপুরে। তিনি ছিলেন পশ্চিমবঙ্গের হুগলি জেলার কোন্নগরের সম্ভ্রান্ত মিত্র বংশের সন্তান। তার পিতার নাম জ্ঞানেন্দ্রনাথ মিত্র এবং তার মাতার নাম সুহাসিনী দেবী। খুব অল্প বয়সেই তিনি মাতৃহারা হন। কল্লোল যুগে একজন বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন এই বাঙালি কবি। ছোট গল্পকার, ঔপন্যাসিক এবং চিত্র পরিচালকও ছিলেন। বাংলা সাহিত্যে তার সৃষ্ট জনপ্রিয় চরিত্রগুলি হল ঘনাদা, পরাশর বর্মা, মেজকর্তা এবং মামাবাবু প্রভৃতি। অনেক দিনের স্বাদ। অকুল বিশাল কোনো নদীর ওপর পানসি করে কয়েকটা দিনরাত্রি খেয়াল মতো স্রোতে ভাসিয়ে কাটিয়ে দেব। অনেক দিন থেকেই, মানে ছিন্নপত্র পড়া অবধি। সেই যে কয়েকটা ছেঁড়া ছেঁড়া আলগা ছবি ছেলেবেলায় চোখের ওপর ভেসে উঠেছিল, চাঁদের আলোয় স্বপ্নের মতো বিছিয়ে থাকা বালুচর, মাঝরাতের অন্ধকার কাঁপিয়ে বুনো হাঁসের পাখার শব্দ, সে আর মন থেকে কোনো কিছুতেই মুছে যায়নি। সেসব মধুর নামগুলোও ভুলিনি। শিলাইদহ তো পৃথিবীর কোনো জায়গা বলে মনেই হয় না আমার এখন। সে যেন কোনো রূপকথার ভৌগোলিক নাম। আমার ছিন্নপত্রের পদ্মায় তো রিলিফ ব্রাদার্সের পাটের স্টিমার যায় না। সে পদ্মা 7 সমুদ্র 13 নদীর একটি রূপগলানো। তার জলে ঢেউ তুলে মধুকরের সপ্তডিঙাকে বড় জোর আমার মন ছেড়ে দিতে পারে দূর সিংহলে বাণিজ্যে যেতে। ছেলেবেলার সে স্বাদ হঠাৎ এবার পূরণ হয়ে গেল। একেবারে পুরোপুরি পূরণ হয়ে গেল তা বলতে পারি না, কারণ নদীটা পদ্মা নয়, ধলেশ্বরী। তাতে কিন্তু এমন কিছুই এসে যায় না। সব নদী আশ্চর্য নদী। এপার থেকে ওপার ঝাপসা দেখলেই হলো, ফুলে উঠলেই হলো হাওয়ায় দূরের নৌকার পাল, আর রাতের অন্ধকারে চঞ্চল জলের স্রোতে ভেসে গেলেই হলো তারার ছায়া। বরং আসল পদ্মায় ঠিক শিলাইদহ নামটি ধরে খোঁজ করতে গেলেই খারাপ হতো। মনের ছবির সঙ্গে চোখের ছবির কেবল লাগতো কাটাকাটি মারামারি। আমার স্বপ্ন যেত ভেঙে, আর স্মৃতিও জমতো না মধুর করে। আর আমার ধলেশ্বরীর বা অভাব কিসের? সেও ছোটোখাটো রণরঙ্গিনী মূর্তি ধরে বর্ষার প্লাবনে ভাঙন ধরায় লোকালয়ের কূলে। তার বুকে চর জাগে স্বপ্নের মতো। চকাচকির ডাকে তারও দুকুল কেঁদে ওঠে অন্ধকার রাত্রে। মাঝারি একটি পানসি ভাড়া করেছিলাম। মাঝি মল্লা চাকর বাকরদের নিয়ে সব শুদ্ধ আমরা 6 জন মাত্র। এত লোকেরও বুঝি দরকার ছিল না। বিনা তাড়াহুড়োয় ধীরে সুস্থে যেমন খুশি ভেসে যাওয়াই ছিল আমাদের কাজ। তাও বড় বড় গঞ্জে কি লোকালয়ের ভিড় করা ঘাটে নয়, শূন্য নির্জন তীরে, শুধু পাখির ঝাঁক বসা চড়ার ধারে। তার জন্যে একা চরণ মাঝেই যথেষ্ট। অধিকাংশ সময় তো আর সবার ছুটিই থাকতো। একা চরণ বসে থাকে হালে কাঠের মূর্তির মতো। শুধু যখন মেঘনার মোহনায় গিয়ে পড়বার উপক্রম হয়, তখন স্রোতের উজান ঠেলে যেতে দাঁড়ে হাত দিতে হয় অন্য মাঝিদের। ছিন্নপত্রের স্বপ্নের কুয়াশা মনের মধ্যে না থাকলে পানসির জীবন বেশ পানসে হয়ে উঠতে পারত। গরমিল তো কম নয়। ছিন্নপত্রের পদ্মায় কচুরিপানার কুৎসিত জঙ্গল দেখেছি বলে মনে পড়ে না। তাছাড়া রাম সেবকদের রান্নার থেকে চরণমাঝির চেহারা পর্যন্ত খুঁত ধরবার অনেক কিছু ছিল, কিন্তু আমি ছিলাম ওসবের প্রায় ওপরে। এই জন্যে বলছি যে চরণমাঝির চেহারাটা সবসময় ঠিক স্বাভাবিকভাবে বরদাস্ত করতে পারতাম না।
এক এক সময় নিজের অজান্তেই বুঝি শিউরে উঠেছি। যখন মাঝরাতে আর সবাই গড়িয়ে পড়েছে পানশির খোলে, আর মেঘে ঢাকা চাঁদের আলোয় ধলেশ্বরী থমথম করছে, তখন মিশরের মমির মতো শুধু চরণ বসে আছে নিস্পন্দভাবে হালে। কামরা থেকে বেরিয়ে এসে হঠাৎ মনে হয়েছে আবার সেখানেই ফিরে যাই। সেখান থেকে তবু অন্য মাঝিদের নিঃশ্বাসের শব্দ পাওয়া যাবে, তাতেও যেন অনেকখানি ভরসা। সত্যি জ্যান্ত মানুষের এমন অদ্ভুত মরা চেহারা হতে পারে এ আমি আগে কখনো জানতাম না। রং তার কালো বলে নয়, কালো তো সব মাঝি, কিন্তু তার চামড়ায় যেন কি একটা অপার্থিব বিবর্ণতা, যেন অনেকদিন মাটির তলায় সে চাপা পড়েছিল। এই সবেমাত্র যেন উঠে এসেছে শ্যাওলা ধরা ভিজে মাটি গা থেকে মুছে। লোকটার ধরন ধারণও অদ্ভুত। কথা সে খুবই কমই বলে, অত্যন্ত ভারী হাঁড়ির মতো গলায় শুধু একটু আধটু হ্যাঁ আর না ছাড়া তাকে আর কিছু বলতে শুনেছি বলে মনে পড়ে না। অন্য মাঝিদের সাথে তার মেলামেশাও নেই, তবু সবাই যেন একটু সভয় তাকে সমীহ করে দূরে রেখে চলে। সেদিনও মেঘে ঢাকা ভাঙা চাঁদের মরা জ্যোৎস্নায় চারিদিক ছমছম করছিল। সন্ধ্যে থেকেই মাঝিদের মধ্যে একটু ফিসফিস গুনগুন শুনছিলাম। রাত একটু হতেই তার কারণটাও বোঝা গেল। একজন মাঝি সাহস করে এগিয়ে এসে কান মাথা চুলকে আমতা আমতা করে জানালো, আমি যদি তাদের একটা রাত ছুটি দিই তাহলে তারা একটু ভালো করে যাত্রা শুনে আসে। যাত্রা কোথায় হচ্ছে হেসে জিজ্ঞাসা করে জানলাম, খানিক আগে যে গঞ্জ আমরা পেরিয়ে এসেছি সেইখানে নাকি ভারী নামজাদা এক দল এসেছে। এমন যাত্রা শুনবার ভাগ্য নাকি এ তল্লাটে সহজে মিলবে না। আমার মুখের ভাবে ভরসা পেয়ে সে আমাকেও সঙ্গে যাওয়ার প্রস্তাব করে ফেলল। হেসে বললাম, না মাঝির পো, আমার অত শখ নেই, তবে তোমরা শুনে আসতে পারো ইচ্ছে হয়েছে যখন, কিন্তু গঞ্জের ঘাটে তো আমি থাকতে পারবো না। মাঝি তৎক্ষণাৎ খুশি হয়ে জানালো যে আমায় সে কষ্ট তারা দেবে না। এখান থেকে কতটুকু আর পথ, তারা পায়ে হেঁটেই যাবে, যাত্রা ভাঙলেই ফিরে আসবে ভোরবেলায়। কিন্তু আমার ভয় করবে না তো? হেসে বললাম, তা যদি একটু করে মন্দ কি? মাঝি সাহস দিয়ে জানালো, এখানে ভয়ের অবশ্য কিছু নেই, জল ঝড়ের সময় নয়, নৌকো নোঙর বাঁধা থাকবে নিরাপদ জায়গায়। হঠাৎ কেন যে জিজ্ঞাসা করলাম জানি না, চরণ মাঝি যাচ্ছে তো তোমাদের সঙ্গে? মাঝির মুখে যাচ্ছে বই কি কর্তা শুনে কেমন যেন আশ্বস্ত বোধ করলাম, একটু লজ্জিতও হলাম। মাঝিরা সব চলে যেতেই একেবারে পানশির কামরা ছাদে উঠে গিয়ে বসেছিলাম। এমন অপরূপ নির্জনতা ভোগ করার সৌভাগ্য কখনো তো হয়নি। মাঝিরা সবাই চলে গেছে, হিন্দুস্তানি ঠাকুর রামসেবকও পর্যন্ত সঙ্গে গেছে হুজুকে পড়ে। দূরে কোথাও একটা দুটো নৌকোর আলো পর্যন্ত নেই। বিশাল ধলেশ্বরীর বুকে আমি একা। এ কথা ভাবতেও কেমন যেন পুলকের রোমাঞ্চ হয়। পুলকের রোমাঞ্চ কিন্তু পরে রইল না। রাত্রির নির্জনতা ধ্যান করতে করতে কখন বোধহয় একটু ঘুমিয়ে পড়েছিলাম। উঠে দেখি চারিদিকের দৃশ্য বেশ বদলে গিয়েছে। ভাঙা চাঁদ পশ্চিমের দিগন্তে ঢলে পড়ে কেমন যেন ফ্যাকাশে হলদে হয়েছে। সেই ফ্যাকাশে হলদে চাঁদের আলোয় কুলহীন ধলেশ্বরীর রুগ্ন মলিন চেহারাটা ভারী অস্বস্তির লাগলো। একটা নাম না জানা পাখি দূর আকাশে কিরকম আর্তনাদের মতো ডাক ছেড়ে উড়ে গেল। শিউরে উঠলাম একটু। বুঝলাম এতক্ষণ এই খোলা জায়গায় শুয়ে ঘুমোনো উচিত হয়নি। অনেকক্ষণ হিম শরীরটা যেন ম্যাজ ম্যাজে হয়ে উঠেছে, তার সঙ্গে মনটাও। ওপর থেকে নামতে যাচ্ছি, হঠাৎ থমকে গেলাম। এদিকে এত বড় একটা বিশাল বড় বাড়ি ছিল নাকি? বাড়ি না বলে তাকে প্রাসাদই অবশ্য বলা উচিত। ফাটল ধরা বিশাল দেওয়ালগুলো হুমড়ি খেয়ে পড়েও এখনো যেন আকাশ আড়াল করে আছে। বুঝলাম এতক্ষণ জ্যোৎস্নার অস্পষ্ট আলোয় এই পৌরপ্রাসাদ কুয়াশায় মিশেছিল।
চাঁদ এখন তার পিছনে গিয়ে পড়তেই অন্ধকার দৈত্যের মতো জেগে উঠেছে। এই পুরো প্রাসাদ সম্বন্ধে কাল মাঝিদের কাছে খোঁজ নিতে হবে ভেবে আবার নামতে গিয়েও থামতে হলো। পেছনে কি একটা ঝনঝন করে শব্দ হলো যেন। সত্যি বলছি, এবার ফিরেছে গায়ে একটু কাঁটা দিয়ে উঠেছিল। নিজেকে একেবারে একা বলে জানবার পর হঠাৎ পিছন ফিরে আরেকটি লোককে অপ্রত্যাশিতভাবে আবিষ্কার করলে গায়ে কাঁটা দেওয়া অস্বাভাবিক বোধ হয় নয়। এ কি চরণ? প্রায় ধরা গলায় বললাম। তুমি কখন ফিরলে? যাত্রা দেখলে না? সে শেকল সমেত নোঙরটা তুলে পানশির ওপর রেখে গম্ভীর স্বরে বলল, না। কিন্তু নোঙর তুললে কেন? অত্যন্ত অস্বস্তির সঙ্গে জিজ্ঞাসা করলাম। তার এভাবে একলা ফিরে আসাটা আমার একদম ভালো লাগছিল না। সে সামনের দিকে আঙুল বাড়িয়ে বলল, দেখেছেন? দেখিনি, কিন্তু এইবার দেখলাম। সেদিন রাত্রি শেষে যে অদ্ভুত অসাধারণ সব ঘটনা একসঙ্গে ষড়যন্ত্র করে এসেছে আমার জীবনে, তখন সেসবের মর্ম তেমন ভালো করে বোধহয় বুঝিনি। পাড়ের ওপর জলের একেবারে কিনারায় একটি দীর্ঘ নারী মূর্তি ব্যাকুলভাবে আমাদের হাত নেড়ে ডাকছে। কে ও, জানো নাকি? প্রায় চিৎকার করে উঠলাম বিস্ময়ে, উত্তেজনায়। হাল ঘুরিয়ে নৌকো সেই পাড়ের কাছে ভিড়াতে ভিড়াতে চরণ শুধু নিঃশব্দে মাথা নাড়ল। পাড়ে ভিড়তে না ভিড়তেই মহিলাটি যেন পাগলের মতো ঝাঁপিয়ে এসে পানশিতে উঠলেন। আমার কাছে এসে তারপর ভীত ব্যাকুল স্বরে বললেন, আমায় বাঁচান, আমায় বাঁচান, দোহাই আপনার। সে অবস্থায় যতদূর সম্ভব স্থির হয়ে বললাম, আমার যতদূর সাধ্য চেষ্টা করব, কিন্তু কি ব্যাপার আমার আগে একটু জানা দরকার। আপনি আমার সঙ্গে কামরায় চলুন। আঁচল ঢাকা দিয়ে কি যেন একটা ভারী জিনিস তিনি বয়ে এনেছিলেন। কামরার চৌখাটের কাছে সেইটের ভারী একটু হোঁচট খেতে ভদ্রতা করে বললাম, ওটা বড্ড ভারী বোধ হয়, আমার হাতে দিতে পারেন। তিনি এমন আঁতকে উঠে পিছু হটে দাঁড়াবেন জানলে নিশ্চয়ই ও কথা বলতাম না। তাই একটু বিমূঢ়ভাবেই নিজের কামরায় ঢুকে লণ্ঠনটা আর একটু উজ্জ্বল করে দিলাম। নিজের ব্যবহারে তিনিও বোধহয় একটু লজ্জিত হয়েছিলেন। ঘরে ঢুকে আঁচলের আড়াল থেকে একটা অদ্ভুত আকারের বাক্স বের করে আমার সামনে রেখে তিনি বললেন, আমায় মাফ করবেন, আপনাকে অবিশ্বাস করা আমার উচিত হয়নি, কিন্তু কি করব, ভয়ে ভয়ে এমনই হয়ে গেছি। মহিলাটিকে কামরার আলো এতক্ষণে ভালো করে দেখলাম। চেহারায় তার স্পষ্ট বড় ঘরের ছাপ, কিন্তু কথাবার্তার ধরন ধারণ যেমন তার অদ্ভুত, তেমনি অদ্ভুত তার পোশাক। যাই হোক, তখন সেসব নিয়ে মাথা ঘামাবার সময় নয়। তার কথার উত্তরে জিজ্ঞাসা করলাম, ভয়টা কিসের? কি আছে ওতে? তিনি কথা না বলে শুধু বাক্সের ডালাটা এবার তুলে ধরলেন। লণ্ঠনের সেই সামান্য আলোতেই বাক্সের ভিতর কুণ্ডলি পাকানো একরাশ সাপের চোখ যেন জ্বলে উঠল। চমকে গেলাম। সাপ নয়, হিরে মুক্ত জড়োয়ার গহনা। তেমন গয়না আমি তো কখনো চোখেই দেখিনি। মহিলাটি মুঠো করে কয়েকটা গয়না বাক্স থেকে তুলে কামরার মেঝে ছড়িয়ে দিলেন। আমি নিজের অনিচ্ছাতেই একটু শিউরে সরে বসলাম। সেগুলো যেন জড় বস্তু নয়, জীবন্ত ক্রূর ও সরীসৃপ। দরজায় খুট করে একটু শব্দ হতে মুখ তুলে দেখলাম চরণ দাঁড়িয়ে আছে। কখন সেখানে নিঃশব্দে ছায়ার মতো এসে সে দাঁড়িয়েছে জানি না। তার কোটরে ঢোকা চোখেও যেন সাপের মতো হিংস্র লোভের ঝিলিক। পলক ফেলতে না ফেলতে সে সরে গেল। ভয় পেয়ে একটু বিরক্তের স্বরে বললাম, তুলে ফেলুন এসব বাক্সে। এসব সাংঘাতিক জিনিস নিয়ে আপনি কি বলে এই রাতে একা বেরিয়েছেন? আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে গয়নাগুলো বাক্সে তুলতে তুলতে তিনি বললেন, বেরোবো না, কিছুতেই বেরোবো না। আমার শ্বশুরবাড়ির জ্ঞাতিরা আমার থেকে সব কিছু ছিনিয়ে নিতে চায়। আমার স্বামী বিদেশে থাকে, ওদের এই গয়নার ওপর অসীম লোভ। ওরা সব করতে পারে, এমনকি খুনও। কিন্তু আপনি যাবেন কোথায়? যাব বাপের বাড়ি। ওরা আমায় দিনরাত আগলে রাখে, যেতে দেয় না। দোহাই আপনার,
দু ক্রোশ মাত্র গেলে আমার বাপের বাড়ি, আমায় সেখানে পৌঁছে দিন। আপনি ব্যস্ত হবেন না, আমি ব্যবস্থা করছি বলে আমি কামরা থেকে চরণকে আদেশ দেওয়ার জন্য বেরোলাম। কিন্তু আশ্চর্য, চরণ যেন আগে থেকেই সব জানে। সে হালে বসে আছে, নৌকো চলছে। বললাম, ক্রোশ দুয়েক বাদে নৌকো থামিয়ে খবর নিও। নিশ্চলভাবে বসে থেকে সে কি যেন একটা অস্পষ্ট জবাব দিল। অত্যন্ত বিশ্রী একটা অস্বস্তি নিয়ে আবার আমি কামরায় ঢুকে বললাম, আমি বাইরে যাচ্ছি, আপনি এ কামরার ভিতর থেকে দরজা দিয়ে দিন। তিনি ব্যাকুলভাবে বললেন, না না, সে আরো ভয় করবে, আপনি আমার সঙ্গেই থাকুন। উত্তরে কিছু বলবার আগেই টলে গিয়ে চমকে উঠলাম। এ কি, নৌকো হঠাৎ ঘুরে গেল কেন? চরণ মাঝি কি হাল ছেড়ে দিয়েছে নাকি? পানসি নিজের খেয়ালে ঘুরছে? টাল সামলে উঠেই বুঝলাম আমার আশঙ্কা মিথ্যে নয়। ডুবে যাওয়া চাঁদের শেষ ক্ষীণ আলোয় দেখলাম ঠিক যমদূতের মতো চরণ এসে কামরার দরজায় দাঁড়িয়েছে। কি হিংস্র লোভ তার অমানসিক চোখে মুখে! বুকের রক্ত হিম হয়ে যায় সেদিকে তাকালে। অপরিচিতা মহিলা আতঙ্কে চিৎকার করে বাক্সটি সজোরে বুকে আঁকড়ে ধরে উঠে দাঁড়ালেন। ছুটে বেরিয়ে এলেন বুঝি আমার কাছে সাহায্যের আশায়, কিন্তু বৃথা। আমি বাধা দিতে যেতেই সবল হাতের একটি মুষ্টিতে মাথা ঘুরে সজোরে পড়ে গেলাম কাঠের মেঝের উপর। মাথায় চোট খেয়ে তখন আমার কিরকম একটা আচ্ছন্ন অভিভূত অবস্থা। চোখের সামনে যা ঘটছে তা দেখতে পেলেও আমার যেন উঠে দাঁড়াবার ক্ষমতা নেই। গলার স্বর পর্যন্ত রুদ্ধ হয়ে গেছে। মহিলা প্রাণপণে তার মহামূল্য বাক্সটি রক্ষা করবার চেষ্টা করছেন, কিন্তু স্ত্রীলোক হয়ে সেই দৈত্যের সঙ্গে তিনি পারবেন কি করে? ধীরে ধীরে বাক্সটি কায়দা করে নিয়ে চরণ তাকে নৌকোর ধারে ঠেলে নিয়ে যাচ্ছে। তিনি টলছেন একেবারে জলের কিনারায়। দারুণ হতাশায় সেই শক্তি সংগ্রহ করে তিনি প্রচণ্ড একটা টান দিয়ে বাক্স শুদ্ধ জলে পড়ে গেলেন, সঙ্গে তার দুশ্মনও। এতক্ষণ একসঙ্গে গলার স্বর আর দেহের সার পেয়ে আমি চিৎকার করে ছুটে গেলাম পানসির ধারে। মহামূল্য বোঝায় ভারী সেই বাক্সের টানে দুজনেই তলিয়ে যাচ্ছে নদীর অতলে। কেউ তবু ছাড়বে না তার দখল। সাঁতার জানি না, মহিলাটির সাহায্যে ঝাঁপিয়ে পড়েও কিছু করতে পারবো না। তাই আমি চিৎকার করে উঠলাম, যদি কোথাও কেউ থাকে। চাঁদ ডুবে গিয়ে ভোরের প্রথম নীলচে আলোয় তখন নদীর কুয়াশা তরল হয়ে যাচ্ছে। কটা ইলিশ মাছের ডিঙি বুঝি কাছেই ছিল। চিৎকার শুনে তারা কাছে এসে ভিড়ল। ব্যাকুলভাবে এক নিঃশ্বাসে তাদের যথাসম্ভব সমস্ত ঘটনা জানিয়ে দিলাম। যেখানে তারা দুজন ডুবেছে সেই জায়গাটা পর্যন্ত দেখালাম। তারা প্রথমে গম্ভীর হয়ে শুনে শেষে হেসে উঠল। হেসে জানালো যে এরকম আজগুবি ব্যাপার হতেই পারে না। যত ভারী জিনিসই হোক, একেবারে গায়ে বাঁধা না থাকলে কাউকে একটানে ডুবিয়ে নিতে পারে না, তাও দুটো লোককে। হাত ধরে কাড়াকাড়ি করতে করতে ডুবলে দুজন না হোক একজন তো ভেসে উঠতই। আর তাছাড়া 2 ক্রোশ কেন, এদিকে ওদিকে 20 ক্রোশের ভিতর প্রাসাদের মতো কোনো পোড়ো বাড়ি নদীর ধারে নেই। দামি গয়নার বাক্স সমেত ওরকম মেয়ে লোক আসবে কোথা থেকে? আমি রেগে উঠে বললাম, তবে কি আমি মিথ্যে বলছি? বৃদ্ধ গোছের একটি মাঝি একটা ডিঙির এক কোণে বসে এতক্ষণ নীরবে তামাক খেতে খেতে আমার কথা শুনছিলেন। তারা কিছু বলবার আগেই সে এগিয়ে এসে শান্ত স্বরে বললেন, না বাবু, আপনি মিথ্যে বলেননি। আমি জানি আপনি জঙ্গলবাড়ির বউরানীকে দেখেছেন। তার সমর্থনে একটু ভরসা পেয়ে বললাম, জঙ্গলবাড়ির বউরানী? তুমি জানো তাহলে? কোথায় জঙ্গলবাড়ি বলো তো? খানিক চুপ করে থেকে নিচে জলের দিকে আঙুল দেখিয়ে সে হঠাৎ বলল, ওইখানে বাবু। আজ 50 বছর হলো জঙ্গলবাড়িকে নদী টেনে নিয়েছে। তবে বউরানী তার জ্বালা ভোলেননি। এখনও মাঝে মাঝে কারো কারো পানসিতে এসে ওঠেন। জেলেরাই আমার পানসি তারপর তীরে পৌঁছে দেয়। মাঝি মোল্লারা যাত্রা থেকে ফিরে ব্যাকুল হয়ে তখন আমায় খুঁজছে। তাদের কাছে জানলাম চরণ মাঝি তাদেরই সঙ্গে ছিল সারা যাত্রার আসরে। বুঝলাম সব না হয় স্বপ্ন, কিন্তু আমার পানসির নোঙর কে তুলল? পানসির ভাড়া চুকিয়ে পরের দিনই কলকাতায় ফিরেছি। কাজ নেই আমার আর পানসি বিহারে।
আমি ছিন্নপত্রই পড়ব।